নমস্কার। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম ভালোবাসা জানিয়ে অগ্রিম 2025 সালের শুভেচ্ছা বার্তা জানালাম। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলে আপনারা ভালো থাকবেন। আমার পরম আরাধ্য শিবজির কাছে এই প্রার্থনা করে আজকের আমি বিষয়বস্তুর মধ্যে ঢুকব। তার আগে আমার আরাধ্যকে আমি স্মরণ নিয়ে নেই। ও নমঃ শিবায় নমঃ। আমার সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার মাতা ঈশ্বর লতানাথের পাদপদ্মে কোটি কোটি প্রণাম, আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয় নাথের পাদপদ্মে প্রণাম জানিয়ে আজকের আমি কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে 2025 সালে কেমন যাবে সেটা কিন্তু আলোকপাত করব। যেমন বিগত দিনে মেষ রাশি, বৃষ রাশি এগুলো আমি ব্যাখ্যা করেছি এবং আপনারা শুনেছেন এবং অনেকে কমেন্ট করেছেন। তাদেরকে আমি প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রোগ্রাম করার আগে একটা বিষয় সকলকে আমি অনুরোধ করব যে আপনারা আমি যে বক্তব্যগুলো বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন, দেখবেন এবং কেউ কিন্তু স্ক্রিপ্ট করে আপনারা বেরিয়ে যাবেন না। আর একটা খাতা পেন নিয়ে থাকবেন। কেন? আমি যে করণ ক্রিয়াগুলো বলবো সেগুলো যদি আপনারা করতে পারেন এবং সেটা আপনাদের অর্থেরও প্রয়োজন নেই, একটু পদ্ধতিটাকে মেনে চললে যে বিষয়গুলো বলবো সেভাবে করলে কিন্তু অনেক আপনারা উপকার পাবেন। 2025 সালে অনেক ভালো থাকবেন, এটা জানালাম। তার সঙ্গে যেটা বলবো, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এগুলো করলে আমাদের একটু উপকার হয়। আর কি, আমরা এনার্জি পাই যে একটা প্রোগ্রাম করলাম, মানুষ আমাদের রেসপন্স করলো, এটা আমাদের ভালো লাগে আর কি। আর কমেন্টে আপনারা লিখবেন ওং নমঃ শিবায়, কারণ এই শিব নাম কলিযুগে যে যত করবে আর এই কমেন্টের মাধ্যমে লিখবে তাদের কিন্তু মঙ্গল হবেই হবেই হবে, এতে কোনো দ্বিমত আর সন্দেহ নেই। আমরা আমাদের ধর্ম সম্পর্কে আমরা শ্রদ্ধাবান হব। সেকুলার হয়ে কোনো লাভ নেই। যদিও যুগটা কলিযুগ, এখানে সেকুলারের সংখ্যা হয়তো বাড়বে, কিন্তু সত্যিকারের মানুষ মানবিক শান্তি যদি পেতে চান তাহলে ধর্মের প্রতি আস্থাভাজন থাকুন। আর দেখেছেন তো বিভিন্ন দেব দেবতা যখনই অসুরকুল যখন প্রচণ্ড পরিমাণে ধরাধামে অন্যায় অত্যাচার করত এবং দেখা যাচ্ছে কোনো দেবতা তাদের হাতে কিন্তু খালি নেই, সব অস্ত্র। সুতরাং অশুভ শক্তিকে নাশ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অস্ত্রের। অস্ত্র বিনা অসুর কখনো নাশ হয় না, অস্ত্র বিনা অসুর কখনো নাশ হয় না। সুতরাং বিনা অস্ত্রের যুদ্ধ হয় না। সুতরাং আমাদের ধর্মকে রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং সমস্ত বিশ্বের সনাতনীদের ঐক্যবদ্ধ না হতে পারলে তাহলে বিপদ। এই সনাতনীরা তারা তাদের কালচার, তাদের শিক্ষা দীক্ষা অনেক 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 উন্নত, এগুলো অস্বীকার করার নেই। এবং আমরা অনেক উদার প্রকৃতির, কিন্তু তার মানে এই নয় যে আমরা
আমাদের প্রতি কেউ অন্যায় অত্যাচার করে যাবে আমরা মুখ বুঝে মেনে নেবো, সেটা কিন্তু নয়। তার জন্য স্বয়ং দেবী মা বা দেখা যাচ্ছে দেবতারা, তারা কিন্তু বিষ্ণুদেব বলুন, শিবজি বলুন, যাই বলুন না কেন, তারা প্রত্যেকে কিন্তু অশুভ শক্তিকে নাশ করার জন্য কিন্তু অস্ত্র তুলেছেন কিন্তু। সুতরাং আমরা যেমন নিজের ধর্ম প্রতি সচেতন থাকব এবং যেগুলো প্রকৃত মানব ধর্ম, সেই ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। যে ধর্ম মানুষকে অসম্মান করতে শেখায় এবং ক্ষতি করে, অসম্মান করে, সেটা কখনোই ধর্মের মধ্যে পড়েই না। সুতরাং মানুষকে ভালোবাসাই হচ্ছে মানুষের মূল ধর্ম। মানুষকে ভালোবাসতে হবে, আর মানুষকে বুঝিয়ে যদি সঠিক পথে নিয়ে আসা যায়, আমরা না আসতে পারি, স্বয়ং শ্রীকৃষ্ণ কী করেছেন, তাদের বিনাশ করেছেন। এটা মাথায় রাখতে হবে। তো সুতরাং হচ্ছে আমরা সহিষ্ণু, আমাদের ধর্মচার হচ্ছে সহিষ্ণু, কিন্তু আমরা দুর্বল নয়। প্রয়োজন হলে পরে ঈশ্বরের পথেই আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের চলা উচিত। আমরা ভক্তি মার্গে, আমরা জপ তপের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখবো, আবার ঐক্যবদ্ধ হব। যাই হোক, আসল বক্তব্যে ফিরে আসি, সেটা হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি মিথুন সম্পর্কে আজকে আলোচনা করব। যে সমস্ত ছেলে মেয়ে বা জাতক জাতিকারা আছেন, তাদের সম্পর্কেই আলোচনা করব। তাদের এই সময়টা কেমন যাবে, তারা কীভাবে আর কি চলবে, আর হচ্ছে একটা খাতা পেন্সিল আর কি রেডি থাকবেন। আমি যা যা বলবো করণ ক্রিয়াগুলো, সেটা মন দিয়ে কিন্তু লিখে নেবেন। মৃগশিরা নক্ষত্রের 2 পদ, আদ্রা নক্ষত্রের 4 পদ এবং পুনর্বসু নক্ষত্রের 3 পদ, এই নিয়ে হচ্ছে মিথুন রাশি তৈরি হয়। এবং যে মৃগশিরা যে নক্ষত্রের যে 2 পদ, তার আকৃতি কেমন, মৃগ মৎস্যকের ন্যায়। আর যে আদ্রা, সেটা হচ্ছে রত্নের ন্যায় আকৃতি। আর যেটা পুনর্বসু নক্ষত্র, সেটা হচ্ছে প্রাসাদের ন্যায় আকৃতি। তো মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব, আর আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং আমার প্রভু শিবজি। তাহলে আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং শিবজি, আর পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে অদিতি। তো মিথুন হচ্ছে কালপুরুষের কি হচ্ছে বাহুদয়। তাহলে এটা কি হচ্ছে, কালপুরুষের মিথুন রাশি কি, এই বাহুদয়, কালপুরুষের এই বাহুদয়। মিথুন রাশি 85 সংখ্যক নক্ষত্রের একটি স্ত্রী ও একটি পুরুষাকৃতি, মানে একদিকে স্ত্রী একদিকে পুরুষ, এইভাবে তার আকৃতি। এবং মিথুনের জাতি হচ্ছে, মিথুনের যে জাতি, সেটা হচ্ছে বৈশ্য জাতি বা বৈশ্য বর্ণ। মিথুন হচ্ছে বায়ুশ্রেণী। এবং যারা মিথুন রাশি এবং 5 নম্বর হচ্ছে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে, সেই সমস্ত জাতক জাতিকারা হয় দেবগণ। আবার মিথুন রাশি কিন্তু আদ্রা নক্ষত্রে যাদের জন্ম হয়, তারা নরগণ অর্থাৎ মনুষ্যগণ। আর 7 নম্বর হচ্ছে পুনর্বসু নক্ষত্র, সেই নক্ষত্রে জাতক জাতিকাদের যদি জন্ম হয়, তারা দেবগণ হয়। তারা কি হয়, তারা দেবগণ হয়। তাহলে মিথুন রাশির 2025 সাল কেমন যাবে সেই সমস্ত জাতক জাতিকাদের। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ, বালক গ্রহ। এদের মধ্যে একটা সবসময় চনমনে ভাব থাকে, বা আর তাদের মধ্যে দেখা যাচ্ছে ছটফটি বাচ্চা।
হ্যাঁ, ছটফট করে, চনমনে ভাব থাকে, এক জায়গায় স্থির হয়ে আর কি বসতে পারে না। হ্যাঁ, এবং 2025 সালে মিথুন যে রাশি, সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে আছে কিছু ভালো কিছু মন্দ, মানে মিলে মিশে কিন্তু এগুলো আছে। সরাসরি সব কিছু যে ভালো হবে কিন্তু তাও নয়, তার মধ্যে কিছুটা ভালো এবং কিছু মিথুন রাশির বিশেষ করে 4টি গ্রহ আমাদের রাশির মধ্যে, আমাদের 4টি গ্রহ হচ্ছে কি রাশির মধ্যে, সেটা হচ্ছে শনি গ্রহ, যেটা 2.5 বছর থাকে এক রাশিতে, এবং সারা রাশি অর্থাৎ সমস্ত রাশি যে 12টা যে রাশি আছে সমস্ত রাশি ঘুরতে শনির সময় লাগে 30 বছর। রাহু কেতু ঘুরতে সময় লাগে 1.5 বছর সময় লাগে। রাহু কেতু সারা ঘর ঘুরতে সময় লাগে 1.5 বছর। সারা ঘর ঘুরতে সময় লাগে কত? 18 বছর। মানে ওই মানে মেষ থেকে একেবারে যদি শুরু হয় ওই টোটাল ওই ঘরগুলো আর কি ঘুরতে লাগে 18 বছর, একবার মিন পর্যন্ত 18 বছর। বৃহস্পতি গ্রহ ঘরে রাশিতে 1 বছর, সমস্ত রাশি পরিক্রমা করতে সময় লাগে কত? 1 বছর করে, 12টা রাশি 12 বছর সময় লাগে। যেমন বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, এবং এই বৃহস্পতির যে জ্ঞান, সেটি জ্ঞান অনেক একটু অহংকারী ভাব থাকে, কিন্তু জ্ঞানের কারক, তার মধ্যে চেতনা, বৈরাগ্য এবং আবার অর্থনৈতিক কারক গ্রহ। অনেকে বৃহস্পতির জাতক কোনো আশ্রমে মহারাজ দেখা যাচ্ছে টাকা বুঝে তারা আশ্রম চালাচ্ছে। তো এরকম দেখা যায়। যেমন শনি আমাদের ন্যায়ের গ্রহ। কেউ যদি অন্যায় করে, দেখা যাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না সে কি অন্যায় করছে, কিন্তু তিনি হচ্ছে বিচারক, ন্যায় দণ্ড আর কি সর্বদা দেয়, ন্যায়ের দিকে তাকে, ভালো কাজ করলে ভালো ফল দেয়, খারাপ কাজ করলে খারাপ ফল দেয়। তিনি হচ্ছে শনিদেব হচ্ছে ন্যায়ের আর কি গ্রহ, এবং তিনি হচ্ছে বিচারপতি কারক গ্রহকে না শনিদেব। রাহু যদি বিশাল ফল দিয়ে থাকে, যদি রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রী আছে তাদের দেখা যাচ্ছে ছকের মধ্যে রাহু গ্রহটা ভালো আর কি পজিশনে রয়েছে বা ভালো গ্রহের সাথে দৃষ্টি বিনিময় করছে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু অনেক ভালো ফল পায়। আবার যখন নেগেটিভ গ্রহের সাথে যখন অবস্থান করবে, তখন দেখা যাচ্ছে তাদের পতন ঘটে, অর্থাৎ ঊর্ধ্বমুখী থাকলে পরে তারা একবার শটাঙে নিচে পড়ে যায়, তাদের মান সম্মান যশ কিন্তু নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমরা দেখেছি বা আপনারা প্রত্যেকে দেখেছেন যে অনেক রাজনৈতিক নেতা নেত্রী বা দেখা গিয়েছে তাদের হচ্ছে পুলিশের ঝুটঝামেলা, হাজতবাস, এমনকি সেই ইডি সিবিআই হয়ে একেবারে সেই জেলখানাতে অবস্থান করছে। এই সমস্ত কারণের জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আবার 2025 সাল বৃহস্পতি মিথুন রাশিতে বিচারপতি যে ঘর, 2025 মিথুন রাশিতে বিচারপতিতে যাবে, অর্থাৎ যে ঘরে আর কি শনিদেব বসে আছে ওখানে যাবে। রাহু 10মে থাকবে, কেতু থাকবে কোথায় না তৃতীয় থাকবে কেতু। ভাগ্যবতী শনি কিসের কারক? জ্ঞানের গ্রহ। শুক্র একত্রে যুক্ত হচ্ছে, তাহলে শুক্র শনি একত্রে যুক্ত হচ্ছে, শনি শুক্র তৈরি হচ্ছে
শনি কুম্ভতে বসে আছে। শনি কোথায় বসে আছে? কুম্ভতে নিজ ঘরে। এবং 29শে মার্চের পর মিনে চলে যাবে। এই বিষয়টা ভাগ্যের ক্ষেত্রে অনেক পট পরিবর্তন নিয়ে আসার কথা, কিন্তু ভীষণভাবে ভালো একটা যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। বুধ ষষ্ঠভাবে রয়েছে, যার ফলে একটা সমস্যা কিন্তু দেখা দেবে। বুধ একটা বালক গ্রহ এবং হচ্ছে ছটফটে আর কি গ্রহ, এবং যাকে বলে বালক সুলভ, মানে এমন এমন আচরণ করে বসবে যেটা একদম বয়স্ক মানুষ করা উচিত নয়। দেখা যাচ্ছে এমন একটা বাচ্চাদের মতো আচরণ করে ফেললো। এই ব্যাপারগুলো কিন্তু এই বুধের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর বিশেষ করে বুধ যে সমস্যাগুলো দেখা যায় সেটা হচ্ছে 4 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এই সময় একটু সতর্কভাবে যাদের যে সমস্ত গার্জেন বা অভিভাবকরা আছেন তাদের আমি পরামর্শ দেব যে আপনারা এই সময়টা তাদের কোনো প্রতিরোধ দেবেন এবং হচ্ছে তাদের নজর রাখবেন, গার্ড দেবেন, বিভিন্ন রকম মেডিটেশন করাবেন। দেখবেন এই যে সমস্যা যদি তাদের মধ্যে এসে থাকে সেগুলো কিন্তু নেগেটিভ প্রভাব থেকে তারা কিন্তু রক্ষা পেয়ে যাবে। বুধ হচ্ছে আবার ননপুংসক গ্রহ, আমরা হিজড়া গ্রহ বলে থাকি। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বুধ রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকে। বুধ রবি চন্দ্র হচ্ছে বৃহস্পতি একটা ভাইটাল, এইগুলো ভাইটাল গ্রহ, বিশেষ করে একটা মানুষের জীবনে সফলতা আনার জন্যে। যেমন হচ্ছে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, দেখা যাচ্ছে কেউ পড়াশুনো করছে, দেখা যাচ্ছে বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, এবং দেখা যাচ্ছে চন্দ্র রবি বুধ এগুলো মানুষের জীবনের খুব এফেক্ট করা আর কি গ্রহ আর কি। দেখা যাচ্ছে বৃহস্পতি পড়াশোনার ক্ষেত্রে যেমন বৃহস্পতি চন্দ্র, হ্যাঁ, এর একটা বড় ভূমিকা আছে। রবি বুধ এগুলো ভালো থাকে, দেখা যাচ্ছে তা এরা কিন্তু তাদের সুফলটা এরা লাভ করে। দেখা যাচ্ছে কেউ ভালো পরীক্ষা দিয়েছে, দেখা গেল সে 10-এ তার 10 পাওয়া উচিত, দেখা গেল সে পেল 8। এগুলো যে কারণের জন্য হয় সেগুলো দেখা যাচ্ছে রবি, অর্থাৎ রবিটাও ভালো থাকার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, ভাইটাল গ্রহগুলো। আর চন্দ্র যদি ডিস্টার্ব থাকে দেখা যাচ্ছে ভালো লিখলো এবং যে নাম্বারটা পাতাবে দাগ নাম্বার সেটা ভুল করে চলে এলো, অর্থাৎ চঞ্চলতা, অর্থাৎ চন্দ্রটাকেও দেখতে হবে। সুতরাং একটা ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রে এগুলো কিন্তু কাজে লাগাতে হবে। যেমন চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, মানসিকতা, মনের কারক গ্রহ। রবি কি দেখে? রবি সম্মান, এই মান সম্মান এগুলো দেখে। বুধ হচ্ছে সিদ্ধান্তের কারক, বুধ হচ্ছে বাকশক্তির কারক, বুধ হচ্ছে ছেলে মানুষের কারক। তো এই বিষয়গুলো দেখে, বা চন্দ্র খারাপ থাকলে পরীক্ষায় আগে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে টেনশন উদ্বেগ হয়। দেখো অনেক ক্ষেত্রে শুনে থাকবেন, দেখা যাচ্ছে পরীক্ষার আগে সেই সমস্ত ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, কেউ দেখা যাচ্ছে বমি করছে, কারোর মাথায় যন্ত্রণা হচ্ছে। এগুলো কী কারণের জন্য হয়? এটা হচ্ছে একটা টেনশন উদ্বেগের জন্য এই ঘটনাগুলো ঘটে, একটা ভয়ভীতি কাজ করে। এগুলো দেখা যায় বুধ পড়াশুনো কারক গ্রহ, মিথুনের অধিপতি বুধ, এটা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। বুধ হচ্ছে কি? বায়ুতত্ত্বের রাশি, অর্থাৎ দ্বিস্বভাবযুক্ত। অর্থাৎ স্বভাবযুক্ত বলতে এই কাজটা করবো না ওই কাজটা করবো, একটা সিদ্ধান্ত নিতে গিয়ে নানা সমস্যা হয়, যদিও অনেকটা শুভ ফল বা অসুবিধার কিছু নেই। এবং বুধ হচ্ছে পশ্চিম দিকের অধিপতি, অর্থাৎ আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের পড়ার টেবিলটাকে যদি পশ্চিম দিকে রাখেন এবং পশ্চিম দিকে মুখ করে যদি পড়াশোনা করে তাহলে এদের কিন্তু অনেক পজিটিভ, এবং পশ্চিম দিকে যে কোনো কাজ পড়াশুনো করবেন তাতেই কিন্তু তাদের উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু হবেই হবে। এবং পুরুষ এবং বালক রাশি এবং জ্ঞানসুলভ হবে। অধ্যাপক, বিশেষ করে বুধের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, বুধের জাতিকারা অধ্যাপক বা অধ্যাপিকা হন আর কি, এবং এরা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গবেষণা করেন, ভালো রাইটার লেখক হতে পারেন, এবং প্রচুর গুণী মানুষের সান্নিধ্যে এরা ওঠা বসা করে, মিত্রতায় পর্যবসিত হয়,
বড় বড় এদের বন্ধুত্ব হয় বড় বড় লোকের সাথে। এবং মিথুন রাশির জাতক জাতিকা এই সমস্ত মানুষজনের কাছে অনেক পৌঁছায়। মিথুন রাশি খুব ভালো হবে যদি রবি বুধ ভালো থাকে। তাহলে মিথুন রাশি ভালো কী করা হবে না, রবি বুধ যদি একই ঘরে থাকে বা রবি বা বুধ পরস্পরকে দৃষ্টি বিনিময় করছে বা শুভ রাশি। এবং বিশেষ করে শুভ তারিখ যেটা বলবো সেটা হচ্ছে 5 তারিখ, 14 তারিখ, 18 তারিখ। এই তারিখগুলো হচ্ছে শুভ, এই তারিখগুলো হচ্ছে শুভ তারিখ। তাহলে কি বললাম, 5, 14, 18, 23 এই তারিখগুলো হচ্ছে শুভ তারিখ। এই তারিখগুলোতে আপনারা যদি কোনো কাজকর্ম করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বা যে কোনো শুভ কাজ করুন, বা এই তারিখগুলোতে যদি আপনারা লটারি কাটেন তাহলে লটারিও লাভ হতে পারে। মিথুন রাশির মিত্র রাশি হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কন্যা রাশি। এই রাশির সঙ্গে বন্ধুত্ব পার্টনারশিপের ব্যবসা করলে শুভ হবে, এবং বিবাহ করলে সেটাও আর কি শুভ হবে। মেষ, তুলা, কুম্ভ, কন্যা এদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে শুভ হবে। কিন্তু কর্কট রাশির সাথে এদের শত্রুতা, অর্থাৎ কর্কট রাশির সাথে কোনো বন্ধুত্ব ব্যবসা বাণিজ্য সম্পর্ক রাখা যাবে না। বা যদি আপনাদের বাড়ির মধ্যে কারো কর্কট রাশি থেকে থাকে সেক্ষেত্রে তার সঙ্গে যতটুকু কম কথা বলা যায় সেটা আপনাদের পক্ষে মঙ্গলদায়ক। মিথুন রাশির ক্ষেত্রে যেটা পাইস তা হলো বাঁ দিকে চোখের ভ্রুতে, এই চোখের যে ভ্রু বা চোখের যে কালো যে ভ্রু থাকে ইঙ্গিত করে। মিথুন রাশির ঠোঁটের নিচে বুধের অবস্থান, মিথুন রাশির ঠোঁটের নিচে বুধের অবস্থান। বুধ বাকশক্তি কারক গ্রহ, বুধ রাহুর সাথে যুক্ত থাকলে তখন খারাপ কথা বেরোবে। তা বুধ যদি রাহুর সাথে বেরোয়, আমরা কি বলি আমাদের জিহ্বা হচ্ছে মা সরস্বতীর বসবাস, কিন্তু যদি বুধের সাথে রাহু যুক্ত হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে সেই সময় তার বাক্য যেটা বেরোবে, কথা যেটা বেরোবে, দেখা যাচ্ছে বাজে বাজে কথাবার্তা বেরোচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। সুতরাং সতর্কভাবে চলা উচিত। 2025-এ জানুয়ারি মাসে মিথুন রাশিতে 2025-এ জানুয়ারি মাসে মিথুন আর কি রাশিতে মঙ্গল প্রবেশ করবে এবং হচ্ছে বক্রি হবে। তখন মিথুনে ভালো মন্দ অর্থাৎ খারাপ ভালো মন্দ আর কি ফলগুলো হবে আর কি। বিশেষ করে অ্যাক্সিডেন্ট যোগ থাকবে। সুতরাং একটা কথা আর কি বলবো, যখন রাস্তা পারাপার হবে সেটা একটু সতর্কভাবে আর কি আপনারা আর কি চলাফেরা করবেন, সে সম্পর্কে সতর্ক করে দিলাম। এবং পড়াশোনায় ভালো যোগ ব্যাপারটা রয়েছে, সুন্দর যোগ রয়েছে, উচ্চশিক্ষার যোগ আছে। বিশেষ করে যদি আপনারা বিদেশ যাত্রায় যেতে চান, তাহলে আপনারা যেতে পারেন, বা আপনারা চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, সেটা ভিন্ন রকমভাবে সমস্যা তৈরি হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ জায়গায় পৌঁছাবেন বা সাকসেসফুল হবে। এবং পিতামাতার শরীর কিন্তু, অর্থাৎ আপনাদের যারা মিথুন রাশির জাতক জাতিকা ছেলে মেয়ে আছেন তাদের কিন্তু পিতামাতার স্বাস্থ্য অর্থাৎ শরীর ভালো যাবে না, তাদের মধ্যে মানসিক একটা অস্থিরতা থাকবে। মিথুন রাশি হচ্ছে কাল পুরুষের 3য় রাশি, এবং ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের যে দূষণ অর্থাৎ ভালো কিন্তু সম্পর্ক যাবে না, সেটা আর দীর্ঘদিন ধরে আর কি চলবে, এটা ভাববার কোনো কারণ নেই। দেখা যাচ্ছে কোনো সমস্যা যদি আপনাদের মধ্যে আর কি হয়েও থাকে বা থেকেও থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং বিশেষ করে দূরে চাকরি পেলে সেটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সে কন্যা হোক বা পুত্র হোক, এবং সেটা হচ্ছে সৌভাগ্য লাভ কিন্তু আপনাদের হবে। এবং জন্মস্থান থেকে অনেক দূরে অর্থাৎ
বিদেশে যান সেটা কিন্তু ভালো হবে, বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে গিয়ে যদি আপনারা জব করেন, চাকরি বাকরি করেন, তাহলে সেটাও অনেক মঙ্গল হবে, ভালো হবে। যাদের বাড়ি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে বাড়ি তৈরি করার জন্য, আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের কিন্তু এবার সে বাড়ি আপনারা কিন্তু তৈরি করতে আর পারবেন। শুধু একটা কথা আর কি বলবো, যখন বাড়ি আপনারা তৈরি করবেন, ভালো পুরোহিতকে দিয়ে আপনারা কিন্তু বাস্তুটাকে ভালো করে শোধন করে নেবেন, ঠিক আছে? এটা পুরোহিতদের সাথে কথাবার্তা বললে ওনারা আপনাদের পথ অবশ্যই দেখিয়ে দেবেন। এবং এই বাড়ির ব্যাপারে কিন্তু জাতক জাতিকাদেরকে উজ্জ্বল যোগ কিন্তু বিরাজ করছে। জাতক জাতিকাদের বিবাহ আর কি রয়েছে, এবং সেটা কিন্তু ভালোভাবে সম্পূর্ণ হবে, ভালো জায়গায় বিবাহ হবে, এতে কোনো দ্বিমত, এতে কোনো কিন্তু সন্দেহ নেই। এবং শনি তুঙ্গ রাশিতে ভালো একটা দিক দেখা যাচ্ছে, শনি তুঙ্গ রাশিতে একটা ভালো দিক দেখা যাচ্ছে। ভাগ্যবতী শনি একদম নিজ ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে স্বগৃহেই রয়েছে। এই একটা বড় যোগ। যারা যানবাহন কিনতে চান অর্থাৎ তাদের এই সময় যানবাহন কিন্তু হবে। যারা 4 চাকা গাড়ির ব্যবসা করতে চান তারা করতে পারেন, অর্থাৎ কোনো শোরুম টোরুম যদি খুলে ব্যবসা করেন তারা করতে পারেন। যারা প্রমোটিং করতে চান তারা করতে পারেন। বিদেশে রপ্তানিকারক ব্যবসা, যে সমস্ত দেশে মাল উৎপাদন করে বিদেশে রপ্তানি করা, সেগুলো আপনারা করতে পারেন। এতে আপনাদের প্রচুর উন্নতি দেখা যাচ্ছে। যারা প্রেসের সাথে যুক্ত আছেন তারা বা ইউটিউবার, তাদের বিশেষ উন্নতি কিন্তু আছে। এবং 2025 সালে মিথুন রাশির এবং 14ই মের পর সপ্তমে বৃহস্পতি থেকে দশমে যাচ্ছে। সেক্ষেত্রে ভীষণ একটা ভালো হবে, আর যাতে যোগ তৈরি হচ্ছে। 2025 14ই মে থেকে একদম 27 অক্টোবর পর্যন্ত খুব ভালো হওয়ার কথা। সুতরাং আপনারা ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস রেখে যে করণ ক্রিয়াগুলো করতে হলো সেগুলো করবেন, দেখবেন অনেক ভালো ফল পাবে, এতে কোনো দ্বিমত সন্দেহ নেই। যারা বিশেষ করে অনেকে আবার যারা শেয়ার মার্কেটিংয়ের সাথে যুক্ত, তারা আর কি শেয়ার ব্যবসা করুন, এতে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে লাভবান হবেন। বিশেষ করে মহিলারা বাত বেদনায়, কোমরের ব্যথা এবং হাতের দু হাতের বাহুতে যে আর কি যন্ত্রণা ব্যথা, এই ব্যাপারগুলো কিন্তু কষ্ট পেতে পারে। এবং শুভ কাজে গেলে সেটা আর কি স্বয়ং আর কি ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা করে যাবেন। বিশেষ করে গণেশজির কাছে যে কোনো ভালো একটা শুভ কাজে যাচ্ছেন, আপনারা গণেশজির কাছে প্রার্থনা করবেন, হে প্রভু আমার এই যেন তোমার নাম স্মরণ করে আমি যাচ্ছি, এই গণেশজি আমার কাজটা যেন পূর্ণতা প্রাপ্তি হয়, এটা বলে আর কি যাবেন। দেখবেন সেই কাজটা কিন্তু আপনাদের আর কি সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু 2025টা এই 2025 সালটা মঙ্গলের বছর আর কি, সেহেতু বুধের মূল হচ্ছে বিদ্যুদারকের মূল, এবং রামমাসিকের মূল ধারণ করবেন। তাহলে কি হচ্ছে, যে সমস্ত জাতক জাতিকারা আর কি মিথুন রাশির রয়েছেন, এবং তাদের আমি পরামর্শ দেব, বুধের যে মূল বিদ্যুদারক সেটা পড়বেন আপনারা 2 পিস, আর রামমাসিকের মূল পড়বেন 3 পিস। এটা আপনারা পড়বেন যে কোনো, বিশেষ করে যেহেতু দুটো মূল একসাথে আপনারা পড়ছেন, এবং শাস্ত্রীয় হিসাব মতন আপনারা বুধ বা বৃহস্পতিবার এই মূলগুলো কিন্তু আপনারা যদি ছেলে হন তাহলে ডানাতে পড়তে পারেন, আর হচ্ছে আর মায়েরা পড়তে পারবেন সেটা বাম হাতে, বা ছেলে মেয়ে উভয় কোমরেও পড়তে পারেন, অসুবিধা কিছু নেই। এটা জানালাম। আর তামার একটা আংটি পরবেন অনামিকাতে। যদি আপনারা মনে করেন যে একটা ধাতু তামার আংটি অনামিকাতে পরবেন, অনেকের ক্ষেত্রে দেখি ভুল করে মাঝের আঙুল অনেকে পরে ফেলেন, যে একটু হয়তো বড়ো হলো, এখন অনামিকা থেকে শটাং সরিয়ে মাঝে আঙুল পরে ফেলে। এটা কিন্তু একদম নিষেধ, কখনো এটা করবেন না। কারণ হচ্ছে এখানে হচ্ছে ওই মিডল ফিঙ্গারটা হচ্ছে
আপনার ওখানে শনিদেবের স্থান, ওখানে হচ্ছে নীলা কি পড়ে, সুতরাং ওখানে যখনই তামা দেবেন তখনই হচ্ছে তার শনিদেবের সাথে তার পিতা সূর্যদেবের একটা লড়াই শুরু হয়ে যায়। তখন দেখবেন অনেকের ক্ষেত্রে সূর্যদেব পিতা অত ডিস্টার্ব না করলেও শনিদেব কিন্তু ডিস্টার্ব করে এবং লোকের সাথে ছোটো ছোটো ঘটনায় ভুল ভ্রান্তি তৈরি হতে পারে। সুতরাং সবসময় মাথায় রাখবেন তামাটা যদি ধারণ করেন অনামিকাতেই পড়বেন। এবং বিশেষ করে সংখ্যা 4 আর সংখ্যা আপনারা বর্জন করুন। এই 4 এবং 8 সংখ্যাটা আপনারা বর্জন করুন, এতে অনেক খারাপ কিছু হবে। বা 4 তারিখ 8 তারিখ এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এড়িয়ে চলুন। আর বিশেষ করে যাদের আর কি আপনারা যাদের আর কি মিথুন রাশি জাতিকাদের একটা পরামর্শ দেবো, এই সময় একটু আপনাদের সতর্ক হয়ে থাকতে হবে। দেখুন, দেখা যাচ্ছে অনেক বিশ্বস্ত বন্ধু, আপনি তার বাড়িতে গেলেন, তাকে গেলে কেউ কিছু খেতে দিল, সেটা কিন্তু আপনারা একটু মেনে চলুন, গ্রহণ করবেন। কারণ বাড়িতে গিয়ে মানে খুব কাছের আত্মীয় বাড়ি তো হলো ঠিক আছে, কিন্তু অন্যথায় পরিচিত অথচ তাদের বাড়িতে আর কি না খাওয়াই ভালো, এটা কিন্তু মেনে চলবেন। আর বিশেষ করে এটা মাথায় রাখবেন যে কাঁঠাল গাছ বা দুধযুক্ত যে কোনো গাছ, যেমন ধরুন বাড়ির উঠানে অনেকের বাড়িতে দেখা যাচ্ছে জমি কম আছে বলে একটা কাঁঠাল গাছ লাগিয়ে বসলো, কাঁঠাল দিন দিন ভালো হচ্ছে। কাঁঠাল গাছ কিন্তু সিঁদুর খায়, অর্থাৎ এই কাঁঠাল গাছ বাড়িতে রাখলে পরে বাস্তু যেমন দোষ হবে, আর সেই গৃহিণী হাজব্যান্ডও কিন্তু তাকে বৈধব্য যোগ প্রদান করবে। সুতরাং কাঁঠাল গাছ বাড়িতে আপনি রাখবেন না। বা দুধযুক্ত যে কোনো গাছ, সে টগর ফুল হতে পারে বা আর কি যে কোনো দুধযুক্ত গাছ বাড়িতে রাখবেন না, এতে কিন্তু অনেক বাস্তু দোষ হয়। এমনকি অনেক ছোট বাচ্চা কিন্তু আবার তাদের নিধন করে। একটা নেগেটিভ জিনিস কাঁঠাল গাছ আর কি থেকে নিজেদেরকে দূরে রাখুন। দরকার হলে পরে বাজার থেকে কাঁঠাল এগুলো কিনে খান, অসুবিধার কিছু নেই। এবং বাড়ির ঈশান কোণে অনেকে যারা বাড়িটারি তৈরি করছে অনেকে খেয়াল না করে তোলা পারেন, সেটা হচ্ছে বাড়িতে ঈশান কোণে পায়খানা বাথরুম থাকলে কিন্তু বাড়ির ক্ষতি হয়, এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে রান্নাঘরের দেয়াল বাথরুমের দেয়াল এক হলে পরে ভীষণ রকম বাস্তুর ক্ষতি করে। এবং শুধুমাত্র একটা জাতক বা জাতিকার হাতের গ্রহ বা রাশির বিভিন্ন রকম গ্রহগুলোই সেগুলো তো খারাপ ফল দেয়, কিন্তু বাস্তুর একটা ব্যাপক পরিমাণে ভূমিকা আছে, সেগুলো কিন্তু মেনে চলা উচিত। দেখুন, আমরা একাধিক শাস্ত্রকার আমরা এই ব্যাপারগুলো কিন্তু আলোকপাত করি, আলোচনা করি যে প্রত্যেকের এটা কিন্তু কোন গ্রহের ডিস্টার্ব হচ্ছে, যেমন রত্ন বা বিভিন্ন যন্ত্র বা কবচ যাই ধারণ করুক না কেন, বাস্তুতে কোন দিকে কোন কাজটা করা হবে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেই, কিন্তু এগুলো করে পরে আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট হবে। অনেকে বলে, মহারাজ দেখুন আমি তো এত রত্ন করেছি, এত কিছু করেছি, আমার ডেভেলপমেন্ট হচ্ছে না। এবার দেখা যাচ্ছে যারা বিশেষজ্ঞ তারা আর কি বলে যে আপনার বাড়ির রান্নাঘরটা কোন দিকে আছে সেটা, এবং রান্নাঘরটা রান্না করছেন কোন দিকে, সে একদম পরিষ্কার বলে দিল যে আমার রান্নাঘরের মুখটা আছে উত্তর দিকে। আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি যে উত্তর দিকটা দেবতাদের প্রবেশগৃহ। উত্তর দিকটা কি? দেবতাদের প্রবেশগৃহ। সেখানে আপনাকে যদি আমি বলি যে একটা কাঁচের গ্লাস নেন, কাঁচের গ্লাসটা একটা দেশলাইকারি জ্বালিয়ে ওর মধ্যে দেন, আগুনটা জ্বলে কিনা দেখুন তো, দেখা গেল যে ওই জলের মধ্যে যখনই আগুনটা দেওয়া হলো সাথে সাথে নেমে গেলো। এটা তো কারো কথা, এটাই তো হওয়া উচিত, তাই না? তেমন উত্তর দিক হচ্ছে সেখানে হিমালয় পর্বতমালা, যেখানে শিবজির বাসস্থান, সেই দিকে যদি মুখ করে রান্না করেন দেখা যাচ্ছে সেই বাড়ির উন্নতি কিন্তু আটকে যাবে। এবং সেই বাড়ির আর কি হাজব্যান্ড বলুন আর মিসেস বলুন, বিশেষ করে মিসেস তার স্ত্রী প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, এবং দেখা যাচ্ছে এবং তারও হাজব্যান্ড অসুস্থ হয়ে এবং তারা কিন্তু মৃত্যুশয্যায় পথযাত্রী হয়। সুতরাং সাবধান, বাস্তুর একটা বড় ভূমিকা আছে, সেগুলো মেনে চলতে হবে। সর্বদাই আমাদের সনাতন ধর্মের মানুষ আমাদের পূর্ব দিকটা যে দিকটা সুবিধা সেই দিকটায় আপনারা আর কি গ্যাস ওভেন জ্বালিয়ে, বা যারা গ্রামগঞ্জে মানুষ বসবাস করে উনুনে হয়তো রান্না করেন তারা পূর্বমুখী যদি রান্নাটা করেন, যারা শহরমুখী যারা আর কি, এখন তো গ্যাস প্রত্যেক ঘরে ঘরেই হয়ে গেছে,
এবং পূর্বমুখী যদি রান্নাঘরটা আর কি করেন বা পূর্বমুখী যদি রান্না করেন, তাহলে সেই গৃহে অনেক ডেভেলপমেন্ট হয় এবং হচ্ছে তাদের উন্নতি হয়। আর যেহেতু আমাদের মা বোনদের এবং রান্নাঘরে অনেকটা সময় কেটে যায়, আমি প্রত্যেক আর কি তার হাজব্যান্ডদের বলবো তাদের একটা সুন্দর উপহার দেবেন রান্নাঘরটা, কারণ রান্নাঘরে থাকেন মা অন্নপূর্ণা, এটা মাথায় রাখতে হবে। তা বাস্তুর একটা বড় ভূমিকা আছে, এটা মাথায় রাখতে হবে এবং প্রয়োজন হলে পরে বড় কোনো বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে তাদের মতামত আপনারা অবশ্যই নিয়ে ভালো থাকবেন। এবং আর একটা বিষয় যেটা হচ্ছে, এই যারা মিথুন রাশির লোকজন তাদের কিছু পরামর্শ দেওয়ার ব্যাপার রয়েছে। এই সময়টা কিছু কিছু যেহেতু গ্রহের ব্যাপার রয়েছে, সেহেতু অসৎ সম্পর্ক ত্যাগ করুন। যে আপনার যে সমস্ত অসৎ সম্পর্ক বন্ধু, অনেক বন্ধু হয়তো খারাপ বন্ধু আছে, তাদের সম্পর্ক ত্যাগ করুন, তাহলে কিন্তু আপনাদের উন্নতি হবে। এবং কারোর প্রতি আপনার রাগ আছে, সুপ্ত রাগ আছে, এবং কারোর কিন্তু অনিষ্ট বা ক্ষতি করার চেষ্টা করবেন না, ক্ষতি করার চেষ্টা আপনারা কিন্তু করবেন না। তাহলে যদি এটা হয় তাহলে কী হবে, আপনি যদি ক্ষতি করেন তো আপনারও ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ নিউটনের যে থার্ড ল সেটা বলে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা তাহলে খেয়াল রাখতে হবে। আর কি, এবং 2025 সাল 2025 সালটা বিশেষ করে আপনি আপনার স্ত্রী, অর্থাৎ যিনি আর কি আপনার স্ত্রী, তিনি হচ্ছে লক্ষ্মী স্বরূপিণী, অর্থাৎ তাকে আপনি শ্রদ্ধা করুন। আমি বলছি না তার পায়ে দিয়ে প্রণাম করবেন, এটা বলছি না, তাকে শ্রদ্ধা করবেন, তাকে সম্মান করবেন এবং তার ভালো লাগাটাকে গুরুত্ব দেবেন। এবং দেখবেন পারিবারিক কলহ থেকে আপনারা অনেক এড়িয়ে আর কি চলতে পারবেন এবং দেখবেন আপনাদের অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। এবং মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে গণেশজির আরাধনা করবেন, কারণ গণেশজি বিঘ্ন নাশক, এটা যদি আপনি আরাধনা করেন অনেক লাভ হবে। এবং হচ্ছে সেখানে আমি একটা মন্ত্র বলে দেই, আপনারাও আর কি লিখে নেন, হ্যাঁ, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, ওং, ও দিয়ে ওপরে চন্দ্রবিন্দু, ওং গাং গয়াকারণে গাং গণপতয়ে গদন্তে গণপত অন্ত্যস্তয়কার গণপতে নমঃ দন্তে নম বিসর্গ নমঃ, বা এটা লিখতে পারেন ওং গাং গণেশায় নম। ওং, ও দিয়ে ওপরে চন্দ্র, ওং গাং গয়াকারণে গাং গণেশায় গদন্তে নয়কারে গণেশায়, তারপর শয়ক অন্ত্যস্তয় গণেশায় দন্তে নম বিসর্গ নমঃ। তারপর কী বললাম, ওং গাং গণেশায় নমঃ। এইভাবে আপনারা 8 বার জপ করবেন প্রত্যেক দিন, অনেক ভালো থাকবেন। আর কি, বিশেষ করে যে কালারগুলো, মিথুন রাশির কালার যেগুলো আপনারা পরবেন, সে জামাও পরতে পারেন বা কোনো রুমালও নিতে পারেন পকেটে, সেটা হচ্ছে সবুজ, গোলাপি এবং সাদা, ঠিক আছে? এবং হচ্ছে এগুলো কিন্তু খুব শুভ। আর যদি পারেন একটা লবঙ্গ বাম গলে রাখবেন, যে কোনো শুভ কাজে গেলে চিবোতে চিবোতে যাবেন, দেখবেন সেই কাজটা আপনাদের ভালো হচ্ছে। আর আরেকটা কথা আমি বলবো, 2000 আর কি 25 সালে বিশেষ করে যদি এই মন্ত্রটা জপ করতে পারেন, ভালো করে লিখে নেই, কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে পুনত ক্লেশায় গোবিন্দায় নমো নমঃ। তাহলে কি, কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে পুনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ নমঃ দন্তে নম বিসর্গ। অর্থাৎ আমি বলছি আপনারা লিখে নিন, কৃষ্ণায় কয়রি পেটমা সহায়ক কয়রি পেটমা সহায় আকার অন্তর, কৃষ্ণায় বাসু বয়াকারে বা দন্তে সহায়সু বাসু দয়াকারে দে বয়াকার অন্তর দেবায়। তাহলে কৃষ্ণায় বাসু দেবায়, নিচের লাইনে লিখুন হরায়ে, হরায়ে হ রয়কারে রা অন্ত্য স্তয়কারে একার, হরায়ে পরমাত্মনে পর একার পড়া ময়াকারে মা, পরমাত্মনে তয়ময় দন্তের নয়কারে নেই পরমাত্মনে। তাহলে 2 লাইনে হলো, তৃতীয় লাইনে লিখুন পনত পরফলা মধ্য ন তা পনত ক্লেশ
কলয় একার, তারপর ক্লেশ নাশায়, দন্তে নয়াকারে না, তারপর সহায়তা অন্তস্থ নাশায়, অন্ত নাশায়। পরের লাইনে লিখুন 4 নম্বর যে পরের লাইনে আমি গোবিন্দায়, গয়কারে গো, বয়সী দন্তে নয় দে আঁকা অন্তস্থ গোবিন্দায় নমা, দন্তে নয়াকার ময়াকার নমা বিসর্গ নম, দন্তে নম বিসর্গ নম। তাহলে একটু উচ্চারণ করে দেই। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশায় নাশায় গোবিন্দায় নম নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমঃ। এইভাবে এই মন্ত্রটা 8 বার জপ করুন প্রত্যেক দিন, দেখবেন অনেক অনেক ভালো হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে মিথুন রাশির যে মন্ত্র, একেবারে মিথুন রাশির যে মন্ত্র, গুহ্য মন্ত্র, হ্যাঁ, সেই মন্ত্র আপনারা জপ করুন। ওং ও উপরে চন্দ্র, ওং ক্লিং, কয়লায় দীর্ঘ ক্লিং কৃষ্ণায়, কয় রি পেটকোনা স্বয়ং আকার অন্তস্থ কৃষ্ণায় দন্তের নম বিসর্গ নমঃ। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে মন্ত্র জপ করুন। এই মন্ত্রটা 28 বার জপ করুন, দেখবেন অনেক অনেক সুফল পাবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বুধের যে মন্ত্র, আর একটা মন্ত্র বলে দেয়, সেটা হচ্ছে ওম ঐং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ, ওম ঐং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। ও দিয়ে ওপরে চন্দ্রবিন্দু, ওং ঐং, ওই অনুসার ঐং শ্রীং, দন্তের সহায়তা দীর্ঘ অংশ স্ত্রিং শ্রীং, তারপর সারাবেলা দীর্ঘ অংশ স্ত্রিং বুধায়, বুধ হয় কন্তস্থ বুধায় নমঃ, দন্তের নম বিসর্গ নমঃ। এই মন্ত্রটা আপনারা হচ্ছে জপ করবেন। যদি এইভাবে জপ করতে পারেন, দেখবেন আপনাদের যেটুকানি আর কি নেগেটিভ, ঠিক আছে, সেটা কিন্তু অনেক পজিটিভ হয়ে যাবে। যদিও মিথুন রাশি অনেক পজিটিভ আর কি বেরিয়েছে, আমি কিন্তু খারাপ কিছু আমি সেভাবে বলিনি, ভালোই আর কি বলেছি। সুতরাং আপনারা যদি এই কাজগুলো করেন, তাহলে দেখা যাচ্ছে 100-এ অন্তত 80% ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। এবং আজকের এই পর্যন্তই। আমি যে কথাটা আগে বলেছিলাম, এখন একবার রিপিট করছি, সেটা হচ্ছে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্টে লিখবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এটা আর কি লিখবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, উত্তর আমি দিয়ে দেবো। এবং হচ্ছে আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করুন, এবং প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং হচ্ছে আপনারা যত শেয়ার করবেন, আমাদের সনাতন ধর্মের মধ্যে এটা ছড়িয়ে পড়বে এবং তারা ঐক্যবদ্ধ হবে এবং প্রত্যেকের মঙ্গল হবে। এবং আপনি এই সারা পৃথিবীর মধ্যে একটা কাজ করলেন, যে কাজটা আপনি যেহেতু শেয়ার করে দিলেন, সেটা মানুষের কাছে পৌঁছে গেল। ঈশ্বর কিন্তু আপনার এই কর্মকাণ্ড ক্রিয়াগুলো দেখছে। সুতরাং ভালো থাকুন, এবং আগামী দিনে আমি অন্য কোনো রাশি সম্পর্কে বলবো, অপেক্ষায় থাকুন। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্তই। ও ওম নমঃ শিবায়।